মেঘলা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। অনেকের বাচ্চা অদল বদল করে নিয়েছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? এইভাবে কি আর পাপ মুছে যায়? আমি রাতুল রাজ তোমাকেই বিয়ে করব, কথা দিলাম। আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো। হ্যালো মেঘলা, রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি। বাহ, এরা তো আমগো পুরান মানুষই। কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? বৃষ্টির কি হয়েছে? বৃষ্টিকে আর ভালো লাগতেছে না? না ভালো লাগবো কেমনে, স্বাভাবিক না, পুরান হয়ে গেছে না। মেঘলার মতো বৃষ্টি এখন পুরাতন। নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। ভালো। কি কি বলছো এসব? শান্তা এখানে কেন আসছে আমি কিছুই জানি না, বিশ্বাস করো। আরেকটা কথা, আপনাকে সবাই রে কয়ে যেতেছি, অনেক এখানে যা খুশি তা করুক, আপনারা কেউ আমার আর ফোন দিবেন না। অনেক যদি মইরাও যায় না, ওর লাশটা দেখার জন্য আমার আর কেউ ফোন দিবেন না। আপনাকে মনে থাকে যাতে। আচ্ছা না, হাত ছাড়ো বলতেছি। খবরদার তুমি আমার আর স্পর্শ করবা না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। ওর যা খুশি হোক, তুমি মইরা গেলেও না আমার এখন আর কিচ্ছু আসে যায় না, বুঝছো তুমি? তুই কি চাস? কি হলো, চুপ করে আছিস কেন? তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস বল। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এইবার আমার মরা অবস্থা হয়েছে, তাহলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এইটা কিন্তু একদম কখনো ঘুণাক্ষরে কাউকে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুনে আমার সংসারে আগুন লাগামু কন? আর আপনারাও কখনো এই সন্তানের দাবি নিয়ে আইসেন না। শুনেন, আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। আপনি আমার ফোন নাম্বারটা রাখবেন, যে কোনো সমস্যায় আমাকে কল করবেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা কন আপা। 0196243700। আচ্ছা হইছে। ইয়ে আম্মা, আমরা তাহলে এখন যাই, মানে কে কখন আইসা পড়ে তখন আবার ঝামেলা হবে। চলো। হ হ, আমার স্বামী আবার আসনের সময় হয়ে গেছে, আয়সা যদি আপনাকে দেখে উল্টাপাল্টা অনেক প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি কিন্তু কোনো কিছু লাগলে আমাকে কল করবেন। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, না, কান্দে না কান্দে না। কেন
বাবা কান্দে না। এই বাচ্চা কাঁদতেছে কেন? ও দুধ খাসনি? ঠিক মতো দুধ খাস নে, ঠিক মতো যত্ন করবি। একমাত্র সন্তান আমার, তোর যদি যত্ন ঠিক মতো না করিস তোর কিন্তু খবর আছে। কাজটা ঠিক হলো না আঙ্কেল, আমার বারবার মনে চাচ্ছে অনেককে গিয়ে সব বলে দিই। একদম খবরদার, এই কথা তুমি মাথায় আনবে না। অনেককে যদি তুমি এই কথা বলো, অনেককে সারা জীবনের জন্য হারাবে। আর অনেকের বউ মেঘলা সোজা আমাদেরকে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। আরো কিন্তু এত বড় একটা সত্যি। চুপ থাকো তো, কিচ্ছু হয়নি, আসো। ওঠো, ওঠো, ওঠো। এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমি আপনাকে ডিজাইন দিয়েছি একরকম আর আপনি বিল্ডিং করলেন অন্যরকম। এটা হইল কিছু? আমি আপনাদেরকে বলে রাখি, আমি ঠিক যেই ডিজাইনটা দিয়েছি আমার ঠিক সেটাই চাই। বুঝতে পারছেন আপনারা? যান কাজ যান। আরে কি ব্যাপার, আপনি এখানে কেমন আছেন? এই তো ভালো, পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার এখানে প্রজেক্টের কাজ চলতেছে। তুমি কেমন আছো? আমি আমি কি আর ভালো না থেকে পারি? কেউ যখন উপর ওঠার সিঁড়ি পেয়ে যায় তখন তো ভালো না থাকার প্রশ্নই আসে না। ঠিক ঠিক, কথা ঠিক। তোমার সাথে তো এখন বৃষ্টি আর ওমর জাফর আছে, তাই না? হ্যাঁ, ওমর জাফর তো এখন আমার বিজনেস পার্টনার, তার সাথে এখন বেশি ডিল হচ্ছে। গুড, ভেরি গুড। তো এখানে কি করতেছিলা? ও এখানে এখানে একটা শপিং সেন্টারের প্ল্যানিং হয়েছে, ওটা দিয়ে কাজ করছি আর কি। গুড জব, মন দিয়ে কাজ করো, একদিন অনেক বড় বিজনেসম্যান হবা। হবা আমি জানি। অনেকের সাথে যতদিন ছিলাম তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। বলতে গেলে তার কাছ থেকে আমার সবকিছু শেখা, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। বাদ দাও না, থাকে সব কথা। কেন? এক সময় তো তার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করতেন। এখন কি হলো? করতাম, সময় পাল্টায় গেছে। আমার সন্তান মরার পরে আমি আর ওরে চিনতে চাই না, অনেকের নামটাও না আমি আর শুনতে চাই না। কাজ করতেছো, মন দিয়ে কাজ করো, দোয়া রইলো, কিছু হইলে জানাই। চলো। তুমি আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার চেম্বারে বসে থাকার সাহস তোমার কে দিল? মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। সেদিন আমি শান্তাকে নিয়ে আসিনি। ঠিক তুমি চলে যাওয়ার পরে ও স্বীকার করেছে এই সব কিছু রাতুলের চক্রান্ত। তা আমি কি করব? আমার এগুলো সময়তে আসছো কেন? তুমি কি ভাবছো আমি শালিমা চৌধুরী? তোমার মতো সস্তা বস্তি মার্কা লোকের কথা শোনার কোনো সময় আমার কাছে নাই। এই তুমি জানো না, তোমারে দেখলে আমার মৃত বাচ্চার কথা মনে পড়ে যায়। তারপর তুমি কেন আসো আমার কাছে? বারবার বলছি না তুমি আসবা না? কারণ আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমারে ভুল বুঝিনি। তোমারে দেখলে আমার খালি কোলটা উপহাস করে। তুমি আমার সন্তানের খুনি। তুমি কেন আসো বারবার আমার সামনে? আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন এইভাবেই ভালোবাসতে চাই। এই জন্য কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমি এখন বস্তিতে এগিয়ে আছি, সেখানেই পড়ে আছি। কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, গাড়ি, সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার আশায়। আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মুখে ভালোবাসার কথাটা মানায় না। আর তুমি কি ভাবছো বস্তিতে গিয়া থাকলে সবকিছু ঠিক হয়ে যাইব? কোনো কিচ্ছু ঠিক হইব না। অনেক তুমি থাকো বস্তিতে আর আমি থাকি এসি রুমে। আমি এখন হয়তো বা শালিমা চৌধুরী,
আমার অনেক ধন সম্পদ আছে, কিন্তু আমার মনের ভিতরে কি বইতেছে, আমি কতটা কষ্টে আছি সেটা তুমি বুঝবা। প্রতি রাতে আমি যে ঘুমাইতে পারি না সেটা তুমি কি করে বুঝবা কও? মেঘলা, আমি তোমার সেই পুরো ক্ষতটা সারিয়ে দিতে চাই। ঠিক আছে, তুমি দরকার হলে তোমার এই অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দাও, যে কোনো পোস্টে। এটার মাধ্যমে তো অন্তত আমি তোমাকে একটাবার দেখতে পারবো, সবসময় তোমাকে আমি সরি বলতে পারবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন এইটাই চাও অফিসের সবাই আমার নিয়ে হাসাহাসি করুক, তাই না? না না, আমি এইগুলো চাই না। দরকার হলে আমি ভিখারি হয়ে যেতে পারবো, কিন্তু আমি বাইরের মানুষটা হতে চাই না। এসব অবাস্তব কথা বলতে আসবা না। তোমার মতো খুনি আর অকৃতজ্ঞরে আমি চাকরি দিতে পারবো না। এটা শালিমা গ্রুপ অফ কোম্পানি, তুমি মনে রাখো। মেঘলা, অন্তত একবার। আমি মেঘলা না, আমি শালিমা। আমার কাজ আছে, তুমি এখান থেকে যাও। যাও বলতেছি। কি হলো, কথা শুনতেছো না? যাও। এই একটু দাঁড়াও তো। আরে বন্ধু, তুই এই তীব্র রোদের মধ্যে একা একা হেঁটে যাচ্ছিস, তো তো শরীর খারাপ করবে। এ ধর ছাতা নে। তোর ছাতার ছায়া আমার মাথার রোদটুকু আড়াল করতে পারবে, কিন্তু আমার বুকের ভেতরে যে জ্বলন্ত আগুন, সেটা নিভিয়ে দিতে পারবে না। দেখ, সহানুভূতি আর করুণার মধ্যে যে একটা সীমারেখা থাকে, তুই তো সেটা পার করে গিয়েছিস। তোর এই সব কলঙ্কের সমাধান হয়তো আমি না হতে পারি। রাতুল প্লিজ, অন্ধকারে পথ হারানো এই বন্ধুর হাতটা তুই এখন ছেড়ে দে। তুই আমাকে একা থাকতে দে, অন্তত আমাকে আর বিরক্ত করিস না। তুই এসব কি বলতেছিস? আমি তোর বন্ধু, কোটিপতি হয়ে আমি গাড়িতে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আর তুই আমার বন্ধু হয়ে রাস্তার ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছিস। এটা কেমন না? আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না এটা। শুধু এটাই চাইতে। এখন আমি কোটিপতি থেকে গরিব হয়ে গেছি, তোর তো এখন অনেক আনন্দ হওয়ার কথা। দেখ, আসলে চাইতাম যে তুই গরিব হ, কিন্তু তুই এতটা গরিব হবে আমি কখনো কল্পনা করতে পারিনি, যে একদম রাস্তার ফকির হয়ে যাবে। রাতুল, তোর জন্য সবকিছু হয়েছে। তুই যদি জিএনএসের রিপোর্টটা চেঞ্জ না করে দিতি, আমার সন্তানটা মারা যেত না। তুই যা কিছু চেয়েছিস সব কিছু তো পেয়েছিস, আমার সকল সম্পত্তি, সব কিছু। এখন তুই আর আমাকে আর বিরক্ত করিস না। দেখ, তুইও তো একটা বিজনেসম্যান ছিলি, আমি তো একটা বিজনেসম্যান। তুই বিজনেসম্যানের কথাটা বুঝবি, আর একটু উপরে উঠতে গেলে না এই সামান্য এতটুকু কাজ করতেই হয়। আমার আসলে কোনো উপায় ছিল না। তোর মতো বন্ধু আমার শত্রুদেরও যেন না হয়। তুই একটা শয়তান। আরে বন্ধু, অন্তত ছাতাটা নিয়ে যা। আয় রে বন্ধু আমার, তুই যে একা একা হেঁটে যাচ্ছিস, এটা দেখে আমার হেভি শান্তি লাগতেছে। আর বাইরে তো আসলেই অনেক রোদ। তো পেনটা আমি বুঝি, আবার আমার শান্তি লাগাটাও বুঝি। মারে দেখ তো, ঠিক আছে না? হ, ঠিক আছে আব্বা। ঠিক আছে না? সোজা আছে তো? বাস। আচ্ছা, ছবিটা এখানে না রাখলে হইতো না। তুই তো সারাদিন এই ছবিটা দেখবি আর মনে মনে কষ্ট পাবি। দরকার আছিল আম্মা, মানুষের তো কষ্ট পাওয়ানোর লেগে একটা স্মৃতি লাগে। আমার কাছে আমার সন্তানটার কোনো স্মৃতি নেই। আমি কি লয়ে বাচ্চা রয়েছি,
এখন এই ছবিগুলো আমার সম্বল। আচ্ছা আম্মা, তোমার একটা কথা জিগাই, আমার বাবুরা দেখতে কেমন আছিল গো? মারে, কি হইল আম্মা, কথা কইতাছো না কেন? আমার বাবুরা দেখতে কি আমার মতো আছিল? ওর চোখগুলান কি আমার মতো বড় বড় আছিল? ওর নাকটা কি আমার মতো আছিল আম্মা? মারে তখন তো তুই অজ্ঞান ছিলি, একেবারে মরি মরি অবস্থা। তখন তোরে দেখুম না বাচ্চা দেখুম, আমরা তো মা বাচ্চাটারে ভালো করে দেখি নাই, সময় পাই নাই। তাও তো তোমরা ওরে কবর দেওয়ার আগে একটা নজর দেখতে পারছো, আমি তো ওরে শেষ দেখাটাও দেখতে পারি না। কি অভাগী আমি, আমি আমার সন্তানের একটা নজর দেখতে পারি না। মারে, কষ্ট পাইস না। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহ কি ভালো লাগে করলো মা, আল্লাহ আমার কি ভালো করলো, আল্লাহ আমার কেন বাঁচায় রাখলো? আমি আমার সন্তানের একটা নজর দেখতে পারি নাই। একদিকে কষ্টের আর কিচ্ছু হইতে পারে না। আমি প্রত্যেকটা রাত্রে ঘুমানোর সময় আমার সন্তানের মুখটা দেখতে পাই না। আরে মানুষ তো মরে গেলে একটা স্মৃতি থাকে, আমার সন্তানের এই স্মৃতিটাও নেই আমার কাছে। আমি কি আঁকড়ায় ধরা কাঁদবো, আমি কি আঁকড়ায় ধরা বাচ্চা থাকবো? আমার কিচ্ছু নাই। আল্লাহ আমার এত বড় শাস্তিটা কেন দিল? শুধু অনেকের কারণে আমি আমার সন্তানটারে শেষ দেখাটা দেখতে পারি নাই। অনেক আমার সন্তানটারে শেষ দেখা দেখতে দেয় না, আর তোমরাও এর ভিতরে সাই দিছ। তোমরা একটা বার ভাবলা না আমার সন্তান, আমার এই পেটটার ভিতরে 10টা মাস আমি বাঁচি কষ্ট কইরা। আমার কলিজার টুকরা রে একটা বার দেওয়ার সুযোগ তোমরা আমার কইরা দিলা না। আল্লাহ আমার মাটা বানাইলো না কেন? আমি কি নিয়ে কিছুই শেষ হয়নি বাবা। বাচ্চাটা এত সুন্দর, একদম অনেকের মতো চেহারা। মা, এখন এসব বলে কি হবে বল? সন্তানকে তাদের বাবা মার কাছে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। বাবা, তুমি একবার ভেবে দেখো, আমার সন্তান হবে না, এটা শুনে আমার কত কষ্ট। আর যার সন্তান হয়েছে, জীবিত আছে, তবুও তার সন্তানের কাছে যেতে পারছে না, তাহলে তার কত কষ্ট। কষ্ট আমারও লাগছে, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু মা দোয়া কর যাদের কাছে সন্তানটা আছে তারা যেন তাকে সুন্দরভাবে মানুষ করতে পারে, ভালোভাবে লেখাপড়া করাতে পারে। দোয়া করিস আর সবসময় খেয়াল রাখিস। আমি অনেকের এত কষ্ট দেখেও কিছু বলতে পারছি না। আমার যে কি কষ্ট হচ্ছে বাবা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি রে মা, দেখ চেষ্টা করে দেখ অনেককে এ বাড়িতে আনা যায় কিনা, তাহলে অন্তত অনেকের কষ্টটা কমবে। ঠিক আছে মা, মন খারাপ করিস না, আল্লাহ সব ঠিক করে দেবে।
যেহেতু আমরা এটা কমপ্লিট করে ফেলছি, তাহলে নেক্সট আমরা এটা প্ল্যানিং করবো, হ্যাঁ? আর এই দিকটা যেটা আছে, তাহলে সেটা আমরা সামনের মাসে দিক শুরু করবো। ওকে। সাবির, জলে নেমে কুমিরের সাথে লড়াই। সাইড থেকে তুমি আমার লোক নিয়ে আসছো কেন? জলে নেমে কিভাবে কুমিরের সাথে লড়াই করতে হয় সেটা তো তোমার কাছ থেকে শেখা। কেন তোমার মনে নেই? অনেকের কাছ থেকে তার সব শ্রমিক তুমি নিয়ে এসেছিলে। টক্কর, আমার সাথে টক্কর দিলে তার পরিস্থিতি কি হয় তুমি অনেককে দেখে বুঝতে পারো নাই? পরে সামাল দিতে পারবা? আমার লেভেলটা না তোমার মতো এরকম নিচু স্থানে না। আমার কোম্পানির লেভেল এখন শালিমা বিল্ডার্স গ্রুপের মতো হাই। তাই হুমকি দিয়ে তুমি আমার একটা চুলো ছিটতে পারবো না। দেখো সাব্বির, আমি কিছু করতে চেয়েছি আর সেটা করতে পারিনি, এমনটা কিন্তু কখনোই ঘটেনি। আজকের পর থেকে আমার শত্রুর লিস্টে তোমার নামটা খুব সুন্দরভাবে লেখা থাকবে। খেলা হবে। ওকে, আমি অপেক্ষায় থাকলাম, দেখি তুমি কত দূর খেলতে পারো। ওকে, সি ইউ সুন। এর আগে চাকরির অভিজ্ঞতা আছে? জি ম্যাম। দেখুন, শালিমার গ্রুপের প্রধান শর্ত হচ্ছে নম্রতা এবং ভদ্র ব্যবহার। আপনাকে এটা মেনটেন করতে হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব স্যার। আশা করছি কোনো ধরনের অনিয়ম হবে না। থ্যাংক ইউ। আপনার কাজ হইতেছে আমি যা কিছু করি সব কাজের আপডেট রাখা। বলতে পারেন আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যানেজার কেউ? জি ম্যাম। তাহলে আপনার চাকরিটা কনফার্ম করা হইলো, কালকে থেকে জয়েন করেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখে তো স্মার্টই মনে হলো, মনে হয় কাজ করতে পারবো। আমার তো ধারণা ম্যাডাম। হ্যালো বেবি। আমার চাকরি তো হয়ে গেছে। শালিমা আমাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি কনফার্ম করে দিয়েছে। ভেরি গুড, তাহলে তো আর কোনো বাধা নেই। শোনো, তোমাকে আমি ঠিক যেভাবে যেভাবে বলেছি তুমি ঠিক ওইভাবে করবে। ওকে বেবি। ওকে বেবি। আপনি কে?